2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের হাতে কিন্তু আর খুব একটা বেশি সময় নেই, তাই তো? তাই এই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে পড়লে বাংলার যে প্রথম বিষয়টা রয়েছে আমাদের সেটা একটা খুব ভালো নম্বর আমরা তুলতে পারবো, সেটা নিয়ে আজকে আলোচনা। আজকে আমরা কোনো প্রকার কিন্তু সাজেশন ভিডিও এটা নয়, বা সাজেশন তোমাদের দেব না। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লাস্ট মিনিট রিমাইন্ডার। তোমাদেরকে আমি আরেকবার শেষবারের মতো মাধ্যমিক পরীক্ষার আগে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে বাংলা পরীক্ষাটা তোমরা কিভাবে দিলে অবশ্যই কিন্তু একটা দুর্দান্ত নম্বর করতে পারবে। হাতে গোনার কয়েকটা দিন রয়েছে। আজকে যখন এই ভিডিওটা রেকর্ড করছি আজকে বৃহস্পতিবার, এবং তোমাদের হাতে কিন্তু শুক্র, শনি, রবি আর 3টে দিন সময় রয়েছে। শনি রবিবারটা আমি হাত থেকে বাদই দিলাম, পুরোপুরি ভাবে শুক্রবার এবং আজকের দিনটা কিন্তু তোমাদের কাছে রয়েছে বলেই কিন্তু আমার বিশ্বাস। কারণ শনি রবিবার কিন্তু আমরা পুরোটা একটা আলাদা জগতের মধ্যে থাকবো বলতে পারি, কারণ মাধ্যমিক পরীক্ষা সোমবার থেকে শনিবার এবং রবিবারটা কিন্তু আমাদের কাছে একটা খুব ক্রুশিয়াল টাইম পরীক্ষার পার্সপেক্টিভে দেখতে গেলে। তো সেই দিক থেকে কিভাবে তোমরা যদি একটু রেডি হও, এই দুটো দিন একটু মনোযোগ সহকারে পড়ে একটু অন্যান্য বাহ্যিক চিন্তাগুলো বাদ রেখে বাইরের যে কানগুলো আছে, একটু গেমিং, একটু ফোনে কথা বলা বা একটু চ্যাটিং, একটু ভিডিও দেখা, এগুলো একটুখানি যদি সাইডে রেখে আমরা এই সময়টাকে একটু কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু প্রথম দিনে যে পরীক্ষাটা অর্থাৎ বাংলা পরীক্ষাটা কিন্তু দুর্দান্ত তোমরা দিতে পারবে। তাই আজকে আমি তোমাদের সেই একটা পাথ বা একটা, আবারও বলতে পারো, একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করবো যে এই 3টে দিন তোমরা কিভাবে কাজে লাগাতে পারবে, বা এই দুটো দিন বা একটা দিন যেভাবেই নাও না কেন সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারবে, এবং অবশ্যই কিন্তু মাধ্যমিক একটা দুর্দান্ত রেজাল্ট হবে। তাই বলছি লাস্ট মিনিট রিমাইন্ডার, এটা কিন্তু কোনো প্রকার সাজেশন নয়, এটা একটা রিমাইন্ডার ভিডিও, যেখানে তোমাদের আমি আবার যে সারা বছর তোমাদের যে আমরা তৈরি করলাম সেটাকে শেষ মুহূর্তের একটা প্রস্তুতি বলা যেতে পারে, যে কিভাবে আমরা রেডি হব এবং কিভাবে আমরা রেডি হয়ে এসেছি এই দিকগুলো একটু তুলে ধরার চেষ্টা করব, এবং বলতে পারো কিছু প্রশ্ন লাস্ট মিনিট আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব যে এগুলো তোমরা দেখবে তৈরি কিনা। ঠিক আছে, আমরা তো এতদিন ধরে বহু সাজেশন করেছি, প্র্যাকটিস করেছি, টেস্ট পেপার করেছি, বিভিন্ন রকমের মক টেস্ট দিয়েছি, তোমরা বিভিন্ন তোমাদের যে স্টাডি সেন্টার গুলো রয়েছে সেখানে মক টেস্ট দিচ্ছ, কিন্তু তারপরেও যে কিভাবে রেডি হওয়া যায় এটা নিয়ে কিন্তু আজকের আলোচনা। এতগুলো দেওয়ার পর, টেস্ট মক টেস্ট দেওয়ার পর তোমরা কিভাবে বিচার বিবেচনা করবে যে তোমরা কতটা তৈরি হয়েছো, সেটা নিয়ে কিন্তু আজকের বিশেষ করে এই ভিডিওটা রিমাইন্ডার। চলো শুরু করা যাক তাহলে। আচ্ছা, প্রথম দিন আমি যেভাবে তোমাদের সাজিয়ে দিয়েছিলাম বিষয়টাকে আজকেও একটু সেভাবেই সাজিয়ে রাখার চেষ্টা করছি, এবং আবার একটু তোমাদের রিমাইন্ডার দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে আমরা সবকিছু উত্তরগুলো ঠিকঠাক ভাবে যথাযথ করে লিখতে পারবো। প্রথমে আমাদের এমসিকিউ লেখার ক্ষেত্রে আমি তোমাদের যে প্যাটার্নটা বলেছি সেই প্যাটার্নটাই কিন্তু তোমরা অবলম্বন করবে। ঠিক আছে, বলেছে সঠিকভাবে এমসিকিউর উত্তর করবে যেভাবে প্যাটার্নটা আমি বলেছিলাম, অর্থাৎ প্রথমে থাকবে প্রশ্নের দাগ নম্বর, তারপর থাকবে উত্তরের দাগ নম্বর, তারপর থাকবে সঠিক উত্তর। এই প্যাটার্নটা ফলো করে কিন্তু তোমরা অবশ্যই এমসিকিউ লিখবে। আচ্ছা, এক্ষেত্রে শুধুমাত্র কিন্তু আমি বলবো বাংলার ক্ষেত্রে নয়, এই কথাটাকে তোমাদের বারে বারে বুঝিয়ে দেওয়ার জন্য বা প্রতিটা ভিডিওয় একটা কথা বারবার রিপিট করার আমাদের প্রয়োজনটাই এটা, যাতে তোমরা শুধুমাত্র বাংলা নয়, প্রত্যেকটা যে পরীক্ষা তোমরা দেবে, যে 7টা বিষয়ের পরীক্ষা দেবে বাংলা সহ 6টা বিষয়ের, সেই প্রত্যেকটা বিষয়ের জন্য এই প্যাটার্নটাই তোমরা ফলো করো, কোনো মতেই যেন ভুল না হয়। প্রশ্ন লিখে উত্তর লেখার যে সময় নষ্ট সেই ব্যাপারটা যেন তোমরা না করো, সঠিকভাবে উত্তর লিখতে পারো। তাই জন্য কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের এই কথাটাই বারে বারে বলা। 17 নম্বর এমসিকিউ থাকে, সেই এমসিকিউটা কিন্তু কোনোভাবেই আমরা ছাড়বো না, এটা যেন রিমাইন্ডারে থাকে বা তোমাদের মনে থাকে সব সময়। চলো, দ্বিতীয় দাগে রয়েছে এসিকিউ লেখার ক্ষেত্রে। এসিকিউ লেখার ক্ষেত্রে আমরা মনে রাখবো কোনো প্রকার কবি, লেখক পরিচিতি, উৎসগ্রন্থ লেখার প্রয়োজন নেই। যেটা উত্তর চাওয়া হয়েছে সেটা আমরা পূর্ণ বাক্যে জাস্ট উত্তরটা লিখে দেবো। আর তৃতীয় কথা কি বলছি, অতিকথন বর্জন করব, যতটা প্রয়োজন ততটাই লিখবো। অর্থাৎ কি, 1 নম্বরের যে এসিকিউ চাওয়া হয়েছে সেখানে তো আর নিশ্চয়ই আমি 3 নম্বর বা 2 নম্বরের মতো করে উত্তর লিখতে পারি না, সেক্ষেত্রে যতটা চাওয়া হয়েছে আমরা কিন্তু ততটাই লিখবো, এটা মাথায় রাখবে। তাহলে এসিকিউ লেখার ক্ষেত্রে প্রথম পয়েন্ট হচ্ছে কি, কবি, লেখক পরিচিত, উৎসগ্রন্থ দেওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয় হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর করব, এবং তৃতীয় হচ্ছে অতিকথন বর্জন করব। এটা এসিকিউ লেখার ক্ষেত্রে মাথায় রাখতে হবে।
তিন দাগের প্রশ্ন কি বলছে, ব্যাকরণের এসএকিউ লেখার ক্ষেত্রে একটু তোমাদের সতর্ক হতে হবে, ঠিক আছে। ব্যাকরণে যেহেতু তোমাদের 16 নম্বর থাকে, 8 নম্বর এমসিকিউ এবং 8 নম্বর এসএকিউ, তো 8 নম্বর এমসিকিউর ক্ষেত্রে তো আমরা এই প্যাটার্নটাই ফলো করব, সেখানে কোনো অসুবিধা নেই। প্রশ্নের দাগ নম্বর, উত্তরের দাগ নম্বর, সঠিক উত্তর। কিন্তু এসএকিউ লেখার ক্ষেত্রে যেটা আমাদের 8টা যথারীতি ব্যাকরণ সলভ করে দেখাতে হয়, সংজ্ঞা উত্তর লিখতে হয়, সেক্ষেত্রে কয়েকটা জিনিস কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথম কি, সংজ্ঞা ভিত্তিক উত্তরের ক্ষেত্রে উদাহরণ অবশ্যই লিখতে হবে। আমি তোমাদের আগেও বহুবার বলেছি যে ব্যাকরণের সংজ্ঞা চাওয়া মানেই কিন্তু উদাহরণ দিতে হবেই হবে, এটা কিন্তু কোনো বিকল্প নেই। ধরো তোমাকে বললো তির্যক বিভক্তি কাকে বলে, তোমাকে উদাহরণ দাও, প্রশ্নে দেয়নি, কিন্তু তির্যক বিভক্তি কাকে বলে লেখার পর কিন্তু আমরা অবশ্যই উদাহরণ দেবো। ধরো বললো নির্দেশক কাকে বলে, ঠিক আছে, ধরো বললো জটিল বাক্য কাকে বলে, একটি উদাহরণ দাও, সেক্ষেত্রে উদাহরণ দাও বলে দেওয়া রয়েছে। কিন্তু যদি কোনো ক্ষেত্রে সংজ্ঞার পাশে উদাহরণ না চাওয়া থাকে, তবুও কিন্তু আমরা উদাহরণ দেবো, এটা আমি বহুবার বহু ভিডিওতে বলেছি। দ্বিতীয় যেটা মাথায় রাখবো, কারক নির্ণয়ের ক্ষেত্রে বিভক্তি, অনুসর্গ এবং নির্দেশক অবশ্যই লিখবো, ঠিক আছে। ধরো কারক নির্ণয় করতে দিয়েছে এবং তার সাথে কোনো কিছু নির্দেশক বা অনুসর্গ যুক্ত রয়েছে, ধরো হাত দিয়ে, ঠিক আছে, হাত দিয়ে পুরো শব্দটার তলে আন্ডারলাইন করা রয়েছে, আমি হাত দিয়ে ভাত খাই, তাহলে হাত দিয়ে শব্দটা নিচে আন্ডারলাইন করা রয়েছে, তাহলে আমি সহজে বুঝতে পারছি দ্বারা দিয়া কর্তৃক যেখানে থাকবে সেখানে করণ কারক হবে, তাহলে আমি প্লেন লিখে দিতে পারি না এখানে করণ কারক হয়েছে, আমি লিখবো এখানে করণ কারকে দিয়ে অনুসর্গ যুক্ত হয়েছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। যদি শুধু হাত থাকতো তাহলে আমি করণ কারকে শূন্য বিভক্তি লিখতে পারতাম, কিন্তু যদি হাত দিয়ে দুটোর তলায় আন্ডারলাইন থাকে তাহলে কিন্তু অবশ্যই দিয়ে অনুসর্গটা লিখতে হবে। তাই কারক বিভক্তি যেহেতু তোমাদের একটা করে নির্ণয় করতে দেবে একদম শিওর, সেই কারণে মাথায় রাখবে যাতে কারক এবং বিভক্তিতে তুমি অবশ্যই সেই ব্যাপারগুলো খেয়াল রাখো যে কারক নির্ণয় করার পর কিন্তু অবশ্যই বিভক্তি, নির্দেশক বা অনুসর্গ তোমাকে কিন্তু দিতেই হবে, এটা খেয়াল রাখবে 2 নম্বর। 3 নম্বরের ক্ষেত্রে সমাসের ক্ষেত্রে ব্যাসবাক্য এবং সমাসের নাম ঠিক রাখতে হবে। মাথায় রাখবে যদি ধরো তুমি সঠিক সমাসের বিকল্প মানে বলা যেতে পারে যে ডিভিশন বা ভাগটা যদি তুমি কোনো ক্ষেত্রে মনে না করতে পারো, ধরো বলে দিলে একটা শব্দ পঙ্কজ, ঠিক আছে, পঙ্কে জন্মে যে বা পাকে জন্ম যার, এরকম অর্থে বহুব্রীহি সমাস যে বা যা শেষে থাকলে, তাহলে এটা আমরা মনে রাখতে পারবো কিভাবে, সেই কৌশলগুলো আমি সমাসে শিখিয়েছি। কিন্তু যদি পরীক্ষার ক্ষেত্রে তুমি দেখছো যে তোমার কোনো মতেই সঠিক ভাগটা মনে পড়ছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু মূল যে মানে সমাস সেটা লিখে আসলেও চলবে, কোনো তোমার ভাগ লেখা সেক্ষেত্রে প্রয়োজন নেই। যদি মনে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভাগটা লিখবে, যদি ভাগ সেই মুহূর্তে মনে না পড়ে তাহলে সঠিক সমাস এবং তার ব্যাসবাক্যটা কিন্তু গঠন করবে, মাথায় থাকলো। এরপর বাক্য এবং বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে সঠিক ফরম্যাট অবলম্বন করতে হবে। বাক্যের ক্ষেত্রে কোথায় আমরা যে বা যার দেব, কোথায় আমরা এবং কিন্তু ব্যবহার করব, বা কোন বাচ্যের ক্ষেত্রে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিণত করার যে নিয়ম বা ফরম্যাট গুলো সেগুলো একটু মাথায় রেখে করবে, তাহলে কিন্তু ওইখানে 8 এ 8 তোমরা সকলেই পাবে। ক্লিয়ার হলে এই বিষয়টা। এবার চলে যাব দ্বিতীয় একটা পয়েন্টের দিকে। আমি তোমাদের আগেও বলেছি যে এবছর যে একটা ইম্পর্টেন্ট বা একটা ট্রেন্ড দেখা যাচ্ছে ইম্পর্টেন্টের ভিত্তিতে বা গুরুত্বের ভিত্তিতে, সেখান থেকে 3 নম্বর মার্কের ক্ষেত্রে বা 3 দাগের 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কবিতা তোমরা অবশ্যই এখনই রেডি করে নেবে, আর হাতে খুব একটা বেশি সময় নেই। আরো বেঁধে বেঁধে থাকি, অভিষেক, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। এবার তুমি প্রশ্ন করতে পারো স্যার এগুলো কিভাবে এখন রেডি করব। আমি বলবো বাইরের এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। তুমি এতদিন যাবতীয় যে টেস্ট পেপার সলভ করেছো, পর্ষদের টেস্ট পেপারটা তুমি সলভ করেছো, এবিটিএ, ডব্লিউবিটিএ বা ডব্লিউবিএইচএ, বিভিন্ন ধরনের যে এক্সট্রা টেস্ট পেপার তুমি সলভ করেছো, বিভিন্ন মক টেস্ট দিয়েছো, আমরা তোমাদের যে সলভ গুলো করিয়েছি, প্রশ্নের প্র্যাকটিস করিয়েছি, সেগুলোই এখন কিন্তু ভালো করে দেখো। আর মাথায় রাখতে হবে এখন কিন্তু কোনো প্রকার এক্সট্রা কিছু দেখলে হবে না, যেটা তোমার বাদ পড়ে গেছে সেটা নিয়ে এখন তুমি বসে সময় নষ্ট করবে না। যেগুলো তোমার তৈরি আছে সেগুলো তুমি আরো ভালো করে ঝালিয়ে তৈরি করার চেষ্টা করবে, ঠিক আছে। আমি তোমাদের আগেও বলেছি যে কবিতার ক্ষেত্রে এই 4টে কবিতা 3 নম্বরের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। আরো বেঁধে বেঁধে থাকি, অভিষেক, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই 4টে কবিতা এখনই তোমরা কি করবে, অবশ্যই কিন্তু প্রত্যেকটা কবিতার কবির নাম মাথায় রাখতে হবে, যেটা কোনো মতেই ভুল করলে চলবে না। প্রত্যেকটা গল্প কবিতার লেখক এবং কবি কে সেটা কিন্তু জানতে হবে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভুল করে, যেটা কোনো মতেই করা চলবে না। তাই প্রথমে তোমাকে কি করতে হবে, এই কবিতাগুলোর প্রত্যেক যে কবি রয়েছে তাদের কবিতা পড়ে ফেলতে হবে, কে কোন কবিতা লিখেছে, কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ উৎস গ্রন্থ, এটা ভালো করে জানতে হবে। এবং কবিতাটা বা গল্পটা যেটা তোমাদের দেওয়া হচ্ছে সেই কবিতা গল্পটা একবার করে অন্তত পক্ষে রিডিং করে নিয়ে তার বিষয়বস্তুটা বুঝে নেবে আর একবার ভালো করে।
তাই বলছি ওল্ড পড়া কিছু আর এখন তোমার ধরার প্রয়োজন নেই, যেগুলো তোমার এখন রেডি হয়ে গেছে, যেগুলো তুমি প্রস্তুত, সেইগুলো নিয়ে কিন্তু এখন সময় কাটাবে। বাদ বাকি যেগুলো হয়ে যায়নি বা যেগুলো তোমার বাকি থেকে গেছে ওগুলো কিন্তু বাকিই থেকে যায়, কারণ ওগুলো এখন তুমি যদি নিয়ে বসো তাহলে কিন্তু ওটা সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। কারণ ওটা যদি যতক্ষণ তুমি পড়বে, ওটা আয়ত্ত করতে করতে তুমি দেখবে তোমার যে দুটো কবিতা বা যে দুটো গল্প পড়া রয়েছে সেটা তোমার তৎক্ষণাৎ মানে আত্মস্থ হয়ে গেছে তাড়াতাড়ি। তাই যা আমার রেডি হয়নি সেটা এখন থাক, সেটা করে এখন লাভ নেই, কিন্তু যেগুলো আমাদের প্রস্তুত একদম রেডি সেগুলোকেই বারে বারে ঝালিয়ে নাও, যাতে ওখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন আমরা যেন কোনো প্রকার ছেড়ে না আসি। মাথায় থাকবে। এবং তোমাদের আমি আগেও এই টিপসটা দিয়েছি যে অবশ্যই কিন্তু পার্ট কোশ্চেন অ্যাটেন্ড করবে। কোনো মতেই গোটা প্রশ্ন যদি খুব বাধ্যকতা না থাকে যে দেখো অন্যান্য পার্ট কোশ্চেন আমি পারবো না, আমি গোটা প্রশ্নটা পারছি, সেক্ষেত্রে কিন্তু একমাত্র গোটা প্রশ্নগুলোর অ্যান্সার দেবে, নাহলে চেষ্টা করবে পার্ট প্রশ্নগুলো 1+1+3 বা 1+2 এভাবে দিকেগুলো যাওয়ার। গল্পের ক্ষেত্রে অবশ্যই 3 দাগের জন্য রেডি করবে বহুরূপী, নদীর বিদ্রোহ এবং পথের দাবি। এর থেকে পথের দাবিটা একটু আমার মনে হচ্ছে না এবছর খুব একটা 3-এও দেবে 5-এও দেবে। বহুরূপী, নদীর বিদ্রোহটা দেখতে পারো 3 দাগের ক্ষেত্রে। রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের ক্ষেত্রে এবছর যেটা দেবেই দেবে সেখান থেকে হচ্ছে অভিষেক, প্রলয়োল্লাস, অসুখী একজন, আফ্রিকা। এই 4টে কবিতা থেকে যেহেতু 5 নম্বর আসার সম্ভাবনা প্রশ্ন, বড় প্রশ্ন খুব প্রবল, তো এই কবিতাগুলোকে একটু ভালো করে কিন্তু এখন দেখার সময় চলে এসেছে। আমি তোমাদের বলবো যদি অভিষেক কবিতা থেকে প্রশ্ন আসে, কারণ দেখো অভিষেক আর হচ্ছে অসুখী একজন, এটা একটা ঘটনা নির্ভর, ঠিক আছে। অসুখী একজন কবিতা থেকে যুদ্ধের ভয়াবহতা বা যুদ্ধবিরোধী কবিতা বলা যায় কিনা, মেয়েটি কেন তার অপেক্ষায় রয়েছে, মেয়েটির ফল কি হলো, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবং অভিষেক যে কবিতাটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের এরকমই একটা ঘটনা ফরম্যাটে। তাই আমি আগেও বলেছি, এখনো বলছি যে যে সমস্ত কবিতাগুলো একটু ঘটনা নির্ভর, সেই প্রশ্ন যদি তোমাদের ভাগ্যে থাকে, সেই প্রশ্ন যদি দেয়, তাহলে কিন্তু চেষ্টা করবে যেন ওই গল্প নির্ভর উত্তরগুলো লেখার। কারণ দেখো প্রলয়োল্লাস এবং হচ্ছে আফ্রিকা এই দুটোই আমাদের কাছে একটু কঠিন কবিতা, এবং এই কঠিন কবিতা দুটো কারা লিখেছেন? অবশ্যই একজন রবীন্দ্রনাথ, একজন নজরুল ইসলাম। এবার দুজনের চিন্তা ভাবনায় কিন্তু আমাদের চিন্তা ভাবনার থেকে অনেক উপরে থাকে, তাই তো? এবার তুমি জানো, পড়ে তুমি বুঝতে পেরেছো যে প্রলয়োল্লাস এবং আফ্রিকা কবিতাটা কিন্তু তুলনামূলক অন্যান্য কবিতার থেকে একটু গভীর অর্থ বহন করছে। তাই তুমি যদি সেই প্রশ্নগুলো যথারীতি উত্তর করতে যাও, সেক্ষেত্রে তুমি যেভাবে ঘটনাটাকে বিশ্লেষণ করবে, যিনি পরীক্ষক তার কাছে কিন্তু সেই ঘটনার বিশ্লেষণ অন্যরকম হতেই পারে। যে তুমি যেভাবে ঘটনাটাকে বা প্রলয়োল্লাস কবিতাটার প্রশ্নটা লিখলে বা আফ্রিকা কবিতাটার প্রশ্নটা লিখলে, যিনি পরীক্ষক তোমার খাতা দেখছেন তার সাথে হয়তো তোমার ভাবনার খুব একটা মিল পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু নম্বরটা একটু কমে যাওয়ার চান্সটা থাকে। তাই আমি বলবো যদি এরকম ঘটনা নির্ভর অর্থাৎ অভিষেক এবং হচ্ছে অসুখী একজন, এরকম দুটো ঘটনা নির্ভর কবিতা থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাও, তাহলে কিন্তু অবশ্যই ওই ঘটনা নির্ভর প্রশ্নের উত্তরের দিকে যাবে। আমার একটা মতামত যে যেগুলো একটু ইনডেপথ বা রূপক কবিতা আমরা বলে থাকি, যে যাদের বাহ্যিক অর্থ একরকম, অন্তর্নিহিত অর্থ আর এক রকম, সেই কবিতাটার গুলোর দিকে না একটুখানি না যাওয়াই বেটার। কারণ সেক্ষেত্রে যে একটা বিশ্লেষণ ক্ষমতা সেটা যাচাই করা হয় যে কিভাবে তুমি রবীন্দ্রনাথের প্রশ্ন বিশ্লেষণ করছো, কিভাবে তুমি নজরুলের প্রশ্ন বিশ্লেষণ করছো। তো সেক্ষেত্রে যদি ওইগুলো অ্যাভয়েড করে আমরা এই দুটো কবিতার প্রশ্ন পেয়ে যাই, তাহলে কিন্তু আমি বলবো আমার ওপিনিয়নে তোমরা কিন্তু অভিষেক এবং অসুখে একজনই অ্যাটেন্ড করবে। ক্লিয়ার হলো বিষয়টা? গল্পের ক্ষেত্রে অবশ্যই এবছর থাকবে জ্ঞানচক্ষু, অদল বদল আর নদীর বিদ্রোহ। যে কোনো 3টে গল্প থেকে, 2টো গল্প থেকে এবছর প্রশ্ন আসছেই আসছে। এটা কিন্তু প্রায় সকলে বলেছে, আমাদের অনেক পরীক্ষকরা বলেছে, আমরা টেস্ট পেপারে দেখতে পেয়েছি যে এভাবেই কিন্তু প্রশ্ন আসার একটা ট্রেন্ড বা একটা বলা যেতে পারে সম্ভাবনা রয়েছে। তো এই গল্পগুলো এবং এই কবিতাগুলো কিন্তু তোমাদের অবশ্যই, আবারও বলবো, কবি পরিচিতি, উৎস এবং হচ্ছে গল্পের বিষয়বস্তু, কবিতার বিষয়বস্তু ভালো করে এখনই ঝালিয়ে নিতে হবে। ক্লিয়ার হয়ে গেল? এই প্রশ্নগুলো অর্থাৎ 5 নম্বর প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে যদি 5 নম্বরের কোনো চরিত্র বিশ্লেষণ থাকে, ধরো বললো জ্ঞানচক্ষু গল্প থেকে তপন চরিত্র বা তপনের মেশো চরিত্র বিশ্লেষণ করো, বা অভিষেক কবিতা থেকে বললো রাবণ পুত্র ইন্দ্রজিতের চরিত্র বিশ্লেষণ করো, বা মেঘনাথ চরিত্র বিশ্লেষণ করো, তাহলে এই যদি চরিত্র বিশ্লেষণ জাতীয় কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু সেখানে মাথায় রাখতে হবে উপশিরোনাম বা আমরা পয়েন্ট ব্যবহার করব। মাথায় থাকবে তার সবার প্রথমে থাকবে একটা ভূমিকা, তারপর 3 থেকে 4টে পয়েন্ট, মেইন পয়েন্টে আমরা চরিত্রটাকে বিশ্লেষণ করব, তারপর থাকবে মূল্যায়ন বা সিদ্ধান্ত। এভাবে যদি আমরা গুছিয়ে লিখতে পারি তাহলে কিন্তু অবশ্যই 5 দাগের প্রশ্নে 5 নম্বরই পাওয়াটা এখন সম্ভব।
সত্যি এখন পাওয়া যাচ্ছে, কারণ বাংলায় 100 কিন্তু পাওয়াটা এখন আর দুরূহ বিষয় কিছু নয়। এখন কিন্তু অনেকেই বাংলায় 100 95 অনেকেই পাচ্ছে। তাই আমার দৃঢ় বিশ্বাস যে তুমিও কিন্তু অবশ্যই পাবে, এই জিনিসগুলো যদি একটু ফলো করে লিখতে পারো খাতার মধ্যে। তাহলে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই এখানেও আমি বলবো পার্ট কোশ্চেন অ্যাটেন্ড করবে। অবশ্যই পার্ট প্রশ্নের উত্তর করার সঙ্গে সঙ্গে এই প্রশ্নের মধ্যে কিন্তু তোমাকে উৎস, লেখক পরিচিতি বা কবি পরিচিতি যুক্ত করতে হবে। ধরো বললো জ্ঞানচক্ষু গল্পের কোন একটা প্রশ্ন, আমি কিভাবে উত্তর লেখাটা শুরু করব? আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন থেকে গৃহীত আমাদের পাঠ্য জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য উক্তিটি গ্রহণ করা হয়েছে। এভাবে আমি লিখে নিয়ে তারপর আমরা কিন্তু মেইন উত্তরের দিকে যাব। এবার একটু বলে দিই, 3 নম্বর উত্তর লেখার ক্ষেত্রে আমরা একটু প্রসঙ্গ বিশ্লেষণ করব, এবং 5 নম্বরের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা খেয়াল রাখবো যে প্রসঙ্গটা কেন এই লাইনটা নেওয়া হয়েছে, কেন বক্তা এই উক্তি করেছেন, এই জিনিসগুলো একটু খেয়াল রেখে আমরা লিখবো। ক্লিয়ার হলো? তৃতীয় যে পয়েন্টটা বলো সেটা হচ্ছে, এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে প্রশ্ন যখন আমরা উত্তর লিখছি, অনেকেই আছে ছাত্রছাত্রীরা যারা পাঠের উদ্ধৃতি ব্যবহার করে, কোট লাইন যেটাকে আমরা বলি। সেক্ষেত্রে আমরা কবিতার কোট লাইন এবং গল্পের কোট লাইন দুটোই কিন্তু আমাদের উত্তরের ক্ষেত্রে লিখতে পারি। কিন্তু এখানে একটা সতর্কবার্তা দিয়ে রাখি যে যদি তোমার কোট লাইন সঠিকভাবে মনে থাকে, যদি সঠিক কবিতার লাইন মনে থাকে এবং তোমার উত্তরের সঙ্গে মানানসই জায়গায় তুমি যদি সঠিকভাবে কোট লাইনটাকে বসাতে পারো, তাহলেই কিন্তু দেবে। অযথা কোট লাইন দিয়ে কিন্তু প্রশ্নের যে গঠন সেটাকে কিন্তু ভেঙে দেবে না। সহজ কথায় বলতে গেলে যে যেখানে প্রয়োজন নেই আমি কোট লাইন সেখানে দিচ্ছি, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে আমি দিচ্ছি না, বা একটা ভুল কোট লাইন যেটা হয়তো একটা শব্দ গল্পে এক্সাক্ট ওরকম আছে কিন্তু তুমি লিখছো অন্যরকম ভাবে, তাহলে সেইগুলো কিন্তু একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, যাতে কিনা কোট লাইন যদি তুমি ব্যবহার করো তাহলে সেই কোট লাইনটা যেন সঠিক হয়। অযথা ভুল কোট লাইন দিয়ে কিন্তু প্রশ্নটাকে আড়ষ্ট করে দেবে না, এটা কিন্তু একটা রিকোয়েস্ট রইলো। বোঝা গেল? তাই বলছি, গল্পের উদ্ধৃতি যদি তোমরা বা কবিতার উদ্ধৃতি ব্যবহার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই করতে পারো, কিন্তু সঠিকভাবে মাথায় রাখতে হবে যে যেন সঠিক উদ্ধৃতিটা বা সঠিক কোট লাইনটা তোমরা ব্যবহার করো। ভুল কোট লাইন অযথা ভুল জায়গায় দিয়ে প্রশ্নটাকে কিন্তু আড়ষ্ট বা একঘেয়ে করে তুলবে না। ক্লিয়ার হলো বিষয়টা? এবং যেটা লাস্টে বললাম, পয়েন্ট বা শিরোনাম কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। চলো চলে যাবো পরের অংশে। এবার হচ্ছে তোমাদের দুটো প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, যেখান থেকে তোমাদের যে কোনো একটা প্রবন্ধ থেকে প্রশ্নের উত্তর করতে হয়, যার প্রত্যেকটার মান থাকে 5 করে। এবার তোমরা অনেকে কিন্তু এখন থেকে ডিসাইড করে নিয়েছো, আমি জানি, যে কোন প্রবন্ধের উত্তরটা তোমরা করবে। কেউ কেউ হারিয়ে যাওয়া কালিকলম করবে, কেউ কেউ আবার বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা অংশটাকে প্রশ্নের উত্তর করবে। তা সেক্ষেত্রে আমি বলবো, যারা হারিয়ে যাওয়া কালিকলম অংশ থেকে মাথায় গেঁথে নিয়েছো যে আমরা উত্তর করব, তাদের কয়েকটা জিনিস কিন্তু এখনই দেখে নেবে তোমরা রেডি করেছো কিনা। প্রথম হচ্ছে লেখকের কালি তৈরির পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে ফাউন্টেন পেন আবিষ্কারের কথা, তৃতীয় হচ্ছে প্রাবন্ধিক যে ফাউন্টেন পেন কেনার যে অভিজ্ঞতা হয়েছিল, ওই জাপানি পাইলট ছুড়ে দিয়েছিল কাঠের মানে একটা তক্তাপোষের মধ্যে, সেখানে গিয়ে নিটটা আটকে গিয়েছিল, সেই যে অভিজ্ঞতাটা কেনার। ঠিক আছে, ফাউন্টেন পেন আবিষ্কারের ঘটনা বলতে যেখানে লুইস অ্যাটসন ওয়াটারম্যানের কথা বলছে সেই ঘটনাটা, এবং লিপি কুশলী সম্পর্কে বা ক্যালিগ্রাফিস্ট সম্পর্কে প্রাবন্ধিক আমাদের যা যা তথ্য দিয়েছেন, এই জায়গাগুলো বা এই সংক্রান্ত যে প্রশ্নগুলো তোমাদের সহায়িকা বইতে বা আমি তোমাদের যে সাজেশন দিয়েছি সেগুলো রেডি কিনা অবশ্যই কিন্তু এখনই দেখে নেবে। এখন থেকেই তোমরা কিন্তু অবশ্যই সেই প্রশ্নগুলো আবার করে ঝালিয়ে নেবে ভালো করে। সোজা কথায় বলতে গেলে যে আবার কিন্তু বারে বারে পড়ে নেবে। হাতে খুব বেশি একটা সময় নেই, এই সময়টাকে কিন্তু কাজে লাগিয়ে আমাদের এগোতে হবে, তাহলে কিন্তু ভালো নম্বর আমাদের হাতে আসবে। এবার বলছি, যারা মনে করছো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এই প্রবন্ধ গ্রন্থটা থেকে তোমরা উত্তর করবে, তাদের প্রথমে মাথায় রাখতে হবে প্রাবন্ধিক যে প্রথমেই 2 শ্রেণীর পাঠকের কথা বলেছেন, অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, এই 2 পাঠক সম্পর্কে যাবতীয় যা যা তথ্য দিয়েছেন ওই জায়গাটা ভালো করে দেখবে। পরিভাষা বিষয়ে লেখক যে মতামত দিয়েছেন সেটা দেখবে, পরিভাষার সমস্যা কি কি, পরিভাষা দূরীকরণের কি কি করা উচিত, পরিভাষা ভুল হলে আমাদের কি কি অসুবিধা হতে পারে, এই যে বিভিন্ন পরিভাষা রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু ভালো করে দেখবে। তারপর হচ্ছে শব্দার্থে যে ত্রিবিধ কথা বলেছেন, অর্থাৎ অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা, এই যে শব্দার্থে ত্রিবিধ কথা তিনি বলেছেন এই জায়গাটা একটু ভালো করে দেখবে। কোথায় আমরা ত্রিবিধ যে পদগুলো রয়েছে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা সেগুলো ব্যবহার করতে পারি এবং এর উপযোগিতাগুলো অবশ্যই ভালো করে দেখবে। এছাড়া দেখবে যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যে সমস্ত বাধা রয়েছে সেই বাধাগুলো দূর করার জন্য লেখক কি বা প্রাবন্ধিক আমাদের কি কি পরামর্শ দিয়েছেন সেই জায়গাটা কিন্তু ভালো করে দেখতে হবে। তাই এখন থেকেই আমি জানি অনেকেই তোমরা ভেবে নিয়েছো যে যা
কেউ হারিয়ে যাওয়া কালি কলম করবে, কেউ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করবে। তো যারা যেটাই করবে না কেন এই জায়গাগুলো তাদের রেডি আছে কিনা এখন থেকে ভালো করে প্রস্তুত নিয়ে নেবে। চলো পরের অংশটা চলে যাই। এবার হচ্ছে নাটক, অর্থাৎ আমাদের একটি মাত্র নাটক রয়েছে সিরাজদৌল্লা। মাথায় রাখতে হবে বানানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আবার একটা কথা মাথায় পড়ে গেল আমার, সেটা হচ্ছে যে অবশ্যই বানান। যারা চাইছো একটা খুব দুর্দান্ত রেজাল্ট করবে তার জন্য কিন্তু, বা তাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বানান ভুল একটা গর্হিত অপরাধ, মাথায় রাখতে হবে। কারণ বানান ভুল এই জিনিসটা কিন্তু বাংলার ক্ষেত্রে একদমই মানানসই নয়। তুমি বাঙালি হয়ে বাংলা পরীক্ষা দিতে যাচ্ছ এবং বাংলা বানান ভুল করছো, এটা কিন্তু অপরাধ সত্যি কথা বলতে গেলে। তাই সেই অর্থে আমি একটাই তোমাদের মাথায় জিনিস গেঁথে দেওয়ার চেষ্টা করবো যে যতটা সম্ভব চেষ্টা করবে বানান নির্ভুল রেখে উত্তর লেখার। সেই ফরম্যাটটা যদি তুমি মাথায় রাখো তাহলে কিন্তু অবশ্যই ভালো নাম্বার হবে। এবার অনেকে প্রশ্ন করতে পারো, স্যার আমার তো হাতের লেখা খুব একটা ভালো না, আমি কি করে ভালো নম্বর পাবো? দেখো প্রথমে বলি, হাতের লেখা বিষয়টা কিন্তু খুব একটা মাধ্যমিকের ক্ষেত্রে ম্যাটার করে না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ অবশ্যই তোমার লেখাটা যেন স্পষ্ট বোঝা যায়, যিনি পরীক্ষক তিনি যাতে তোমার লেখাটা পড়ে বুঝতে পারে। আমার হাতের লেখা এমন যে আমি নিজেও বুঝতে পারছি না, পরীক্ষকের বোঝা তো দূরের কথা, এরকম যেন না হয়। যেন পরীক্ষক বুঝতে পারে তুমি খটাকে যে ঘ লেখনি সেই জিনিসটা যেন পরীক্ষক আইডেন্টিফাই করতে পারে, বুঝতে পারে। এইটুকুনি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তুমি যদি লেখো এবং প্রত্যেকটা শব্দ যদি গোটা গোটা করে লেখো এবং প্রতিটা লাইনের মাঝখানে যদি একটা যথোপযুক্ত ফাঁক বা গ্যাপ দাও, তাহলে কিন্তু অবশ্যই দেখবে খাতাটা তোমার অনেকটা সুন্দর হয়ে গেছে। তাই বানান ভুল এটা একদমই করা যাবে না এবং খাতার একটা সৌন্দর্য বজায় রেখে পরীক্ষক যাতে তোমার লেখাটা বুঝতে পারে সেটার চেষ্টাটাই করতে হবে। সিরাজদৌল্লা নাটকের ক্ষেত্রে অবশ্যই তোমরা দেখবে যে জিনিসগুলো, সিরাজ এবং ওয়াটসের কথোপকথন অংশটা রয়েছে প্রথম দিকে যেটা আমরা পাচ্ছি, সিরাজ, লুৎফা এবং ঘসেটি বেগম যেটা আমরা শেষের দিকে পাচ্ছি, তাদের যে একটা কথোপকথনের দৃশ্য রয়েছে ওইখান থেকে যাবতীয় প্রশ্নগুলো দেখবে এবং সিরাজ এবং ঘসেটি চরিত্র এই জায়গাটা দেখবে এবং সিরাজের যে উদার অসাম্প্রদায়িক মনোভাব রয়েছে, অর্থাৎ লাস্ট আমরা লাইনটা পাচ্ছি যে বাংলা কেবল হিন্দুর নয়, বাংলা কেবল মুসলমানের নয়, মিলিত হিন্দু এবং মুসলমানের গুলবাগ এই বাংলা, এই যে লাইনটা থেকে যে তার একটা অসাম্প্রদায়িক মনোভাব সিরাজের আমরা পাচ্ছি, এরকে নির্ভর করে সিরাজের অসাম্প্রদায়িক মনোভাবকে নির্ভর করে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু অবশ্যই দেখে রাখবে। এরপর হচ্ছে সহায়ক পাঠ কোনি। এখান থেকে বিশেষ কিছু সাজেশন আমার অর্থে মনে হচ্ছে না করাটা উচিত, কারণ দেখো কোনি একটা উপন্যাস, এবার এখান থেকে তো প্রায় অনেকগুলো অধ্যায় রয়েছে, প্রায় দেখা যেতে পারে 23 থেকে 24টা, আরো বেশি আমার এখন ঠিক খেয়াল নেই, অতটাগুলো অধ্যায় রয়েছে। এবার সেই অধ্যায়গুলো প্রচুর তার মধ্যে থেকে প্রশ্ন রয়েছে। তা সেক্ষেত্রে আমার বলার যে কোনি থেকে কিছু কিছু জায়গা একটু বিশেষ ইম্পর্টেন্ট, প্রথম 3টে দিক দেখে রাখবে আমার যতদূর মনে হচ্ছে, এবং ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে যে প্রথম 3টে দিক এবং শেষের দিকগুলো থেকে একটু বিশেষ করে প্রশ্ন আসছে। মাঝখানের দিকটা এবছর একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করবে। সেখান থেকে বলতে গেলে ক্ষিতীশের বিরুদ্ধে জুপিটার ক্লাবের যে অভিযোগটা ছিল বা ষড়যন্ত্রের কথা যেটা বলা ছিল সেটা, লীলাবতীর জায়গাটা দেখবে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, বা লীলাবতী কিভাবে কোনির জীবনে পরবর্তীকালে প্রেরণা হয়ে দাঁড়ালো, কোনির জীবনে একটা সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ালো খিদ্দার পাশাপাশি। এছাড়াও রয়েছে প্রজাপতি অংশ, অর্থাৎ যে সিনহা টেলারিং থেকে প্রজাপতি নামকরণ কিভাবে হলো, তারপর একটা জায়গা আছে না কয়েক মাসের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। কোনির জীবন যন্ত্রণা অংশটা দেখবে যে কোনির পারিবারিক জীবনের সমস্যাগুলো, কোনি কিভাবে জীবন যুদ্ধে লড়াই করে একজন উপযুক্ত সাঁতারু হওয়ার দিকে এগিয়ে গেছে, ফাইট কোনি ফাইট, এই লাইনগুলো আমি তোমাদের কোনি থেকে কয়েকটা ইম্পর্টেন্ট লাইন বলবো পরবর্তীতে ভিডিওটা শেষের দিকে। এখান থেকে এই জায়গাগুলো পড়বে, কোনির জীবনে ক্ষিতীশের অবদান অবশ্যই পড়বে এবং যেটা বলছে কোনির দাদা কমলের অংশটা একটু দেখে রাখতে পারো, খিদ্দা চরিত্র এবং হচ্ছে কোনি চরিত্র, এই কটা চরিত্র একটু ভালো করে দেখবে, ঠিক আছে? এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করবে। তারপর চলে আসবো আমরা প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা আমরা সকলে জানি তোমাদের 10 নম্বর থাকে। এখানে অনেকগুলো 5টা বিভাগে প্রধানত তোমাদের প্রবন্ধ রচনার ফরম্যাটটাকে সাজানো হয়েছে। এখান থেকে আমি বলবো বিজ্ঞান বিষয়ক রচনা, উপযোগিতামূলক রচনা এবং আত্মকথামূলক রচনাগুলো কিন্তু তোমরা অবশ্যই তৈরি করবে। বিজ্ঞান বিষয়ক রচনার ক্ষেত্রে আমরা সবাই জানি প্রতি বছর একটা করে বিজ্ঞান দেয়, এবং এক্ষেত্রে আমার একটা উপদেশ তোমাদের জন্য যে বিজ্ঞান বিষয়ক রচনার ক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম অন্যান্য রচনার ক্ষেত্রে। এবার তুমি প্রশ্ন করতে পারো স্যার এটা কেন? কারণ দেখো বিজ্ঞান বিষয়ক রচনা প্রায় সকলেই অ্যাটেন্ড করবে, তা সেক্ষেত্রে বিজ্ঞান বিষয়ক রচনার মধ্যে কিন্তু তোমার লেখার দক্ষতা যাচাই করা হয়, তুমি ওটা কিন্তু
জাস্ট মুখস্থ করে যাবে, পয়েন্ট দেবে, মুখস্থটা লিখবে। কিন্তু তুমি যদি উপযোগিতামূলক রচনা, ধরো ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা, সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা, ঠিক আছে, এরকম যে উপযোগিতামূলক রচনাগুলো, ওখানে কিন্তু তোমার অনেকটা লেখার দক্ষতা বা তোমার যে কতটা লিখতে পারো সেটার যে একটা গঠন শৈলী, সেটা কিন্তু পরীক্ষা করা হয়। এছাড়া হচ্ছে আত্মকথামূলক, সেটা তো অনেকটাই ইম্পর্টেন্ট আমি মনে করি যে নিজের লেখন দক্ষতা বৃদ্ধির জন্য। কারণ আত্মকথামূলক রচনা যখন তুমি করবে, তুমি জানো যে তোমাকে তখন সেই বস্তুটাই হয়ে যেতে হবে। ধরো বলি একটি নদীর আত্মকথা, তাহলে তখন তোমাকে ওই নদীটা হয়েই তোমার বর্ণনা দিতে হবে। তো এই দুটো লেখা, অর্থাৎ উপযোগিতামূলক রচনা এবং আত্মকথামূলক রচনার ক্ষেত্রে কিন্তু নাম্বার তোলাটা একটু বিশেষভাবে বেড়ে যায়। কারণ এই দুটো জায়গায় তুমি যেহেতু নিজের মতো করে লেখার দক্ষতা প্রকাশ করছো, পরীক্ষা কিন্তু এই জায়গাগুলো তোমাকে নাম্বারটা বেশি দেবে বিজ্ঞান বিষয়ক রচনার তুলনায়, আমার মনে হয়। কিন্তু একান্তই যদি মনে করো যে স্যার আমি তো সবই বিজ্ঞান পড়েছি, আমি তো আর বাদ বাকি কিছু ছুঁইনি, তাহলেও কোনো অসুবিধা নেই, বিজ্ঞান বিষয়ক রচনা তোমরা একটা পাচ্ছই, তো সেটা করলেও কোনো একটা প্রবলেম হবে না। কিন্তু যারা মনে করছে একটু ভালো রেজাল্ট করবে, 90 উপরে রেজাল্ট করার চেষ্টা করছো, তাদেরকে আমি বলবো বিজ্ঞান বিষয়টা তোমরা অবশ্যই পড়বে, কিন্তু উপযোগিতামূলক এবং আত্মকথামূলক রচনাটাও কিন্তু তৈরি রাখবে, যাতে তোমরা সেটাও তোমার লেখার দক্ষতা দেখাতে পারো যিনি পরীক্ষক হবেন। সংলাপ প্রতিবেদন, এরপরে রয়েছে আমাদের নির্মিতি অংশ। এই সংলাপ এবং প্রতিবেদনের আমরা কিন্তু একটা ডিটেল ক্লাস করেছি, যে সংলাপ কিভাবে লিখতে হয়, প্রতিবেদন কিভাবে লিখতে হয়। সেই ক্লাসটা যদি না দেখে থাকো, কয়েকদিন আগে, 1-2 দিন আগে আপলোড হয়েছে, তোমরা সোমস ক্লাসরুমে চ্যানেলে গিয়ে নিয়ে অবশ্যই কিন্তু ভিডিও সেকশনে চেক করে আসতে পারো। তো এখানে একটা কথা বলবো যে সঠিক ফরম্যাট ফলো রেখে তুমি যেটা তখন মনে হবে যে আমি এটা লিখতে পারবো, তাহলে সেটাই কিন্তু লিখবে। আমার একটা তোমাদের ক্ষেত্রে অ্যাডভাইস হবে, প্রতিবেদনটা একটু অ্যাভয়েড করে তোমরা যদি সংলাপটা লেখো, তাহলে কিন্তু সেখানটা তুমি সহজে লিখতে পারবে বলে আমার মনে হয়। কারণ প্রতিবেদন লেখার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা যায়, যে যেহেতু প্রতিবেদন একটা রিপোর্ট জাতীয় রচনা, সেখানে তোমাকে কিন্তু অ্যাজ এ রিপোর্টার বা একজন সাংবাদিকের মতো করে অনেক ভাষা প্রয়োগ করতে হবে। যদি কোনো সমস্যা দেওয়া থাকে, তাহলে সমস্যার প্রতিকারের কথা দিতে হবে। একটা ডেট, টাইম, একটা তারিখের ব্যাপার থাকে, যেটা সবাই গুলিয়ে যায় বিষয়টা নিয়ে, আমি সেটা আগেও বলেছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রতিবেদনটা যদি কেউ একটু অ্যাভয়েড করে সংলাপ রচনাটা লিখতে পারো, তাহলে সেখানে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় লেখার ক্ষেত্রে। এই সংলাপ রচনা তোমরা চাইলে লিখতে পারো, হ্যাঁ, কিন্তু মাথায় রাখতে হবে দুটো রচনায় লেখার ক্ষেত্রে কিন্তু সঠিক রচনা রীতি বা সঠিক ফরম্যাটটা তোমাকে ফলো করতে হবে, তাহলে কিন্তু তুমি যথোপযুক্ত নম্বর পাবে। এরপর হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ লেখার ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো মতেই আক্ষরিক অনুবাদ করা চলবে না, যেটা তোমাকে দেওয়া হয়েছে সেটার ভাবানুবাদ তুমি করবে। বোঝা গেল? এরপর কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়ে রাখছি, যেগুলো তোমরা একটু দেখে রাখতে পারো। এটা তোমরা সকলেই জানো, একটা ফরম্যাট যে কোনি, মতিনন্দীর লেখা, সেখানে তোমাদের দুটো কোনি থেকে প্রশ্ন লিখতে হবে 5-5-10 নম্বরের, প্রবন্ধ রচনা লিখতে হবে 10 নম্বরের, নির্মিতি অংশ থাকবে সংলাপ অথবা প্রতিবেদন রচনা 5 নম্বরের, এবং ব্যাকরণ থাকবে পূর্ণমান 8-8-16 নম্বরের। 8টা এমসিকিউ, 8টা এসিকিউ। এবার ব্যাকরণের ক্ষেত্রে কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়ে রাখছি। আচ্ছা, এটা কিন্তু সাজেশন নয়, ঠিক আছে? এই জায়গাগুলো থেকে বিগত বছরে একটু বারে বারে প্রশ্ন আসার ট্রেন্ড দেখা গেছে, তো এগুলো একটু ভালো করে পড়বে। শুধুই যেগুলো পড়ে যাবে এমন কিন্তু নয়, এগুলো একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে। কি কি প্রশ্ন? বিভক্তি অনুসর্গের পার্থক্য, প্রযোজককর্তা কাকে বলে উদাহরণ দাও, শূন্য বিভক্তি কাকে বলে, নিত্য সমাস কাকে বলে উদাহরণ দাও। দ্বিতীয় যেটা পঞ্চম প্রশ্ন বলছে, বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও, অনুসর্গের অপর নাম কি, তির্যক বিভক্তি কাকে বলে, সম্বন্ধ পদ কারক নয় কেন, অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও, নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও, নির্দেশক কাকে বলে। এদিকে ভাববাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো, প্রযোজ্য কর্তা কাকে বলে, সম্বন্ধ পদ কাকে বলে, কর্মকর্তৃবাচ্য কাকে বলে, এটা হবে অলোপ সমাস কাকে বলে বা অলোপ সমাস কি, তৎপুরুষ শব্দের সাধারণ অর্থ কি, কর্মবাচ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি, কোন কারকের বিভক্তি কর্মকারকের মতো, উদ্দেশ্য সম্প্রসারক কি, এবং বহুব্রীহি শব্দের অর্থ কি। এই প্রশ্ন কটা, যে কটা আমি প্রশ্ন দিলাম 20টা, এগুলো একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখবে, কারণ এগুলো বিশেষভাবে এবছর বহু টেস্ট পেপারে এসছে, ঘেটে ঘেটে আমরা বার করেছি। পর্ষদের টেস্ট পেপারে কিন্তু বহুবার এ জাতীয় সংজ্ঞা জাতীয় প্রশ্ন দেওয়া হয়েছে। তাই যারা এটা একটু স্ক্রিনশট নিতে চাইছো, অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো চাইলে। চলে যাবো আমরা পরের অংশে। এবার বলছে কোনি উপন্যাসের আমরা কিছু ডাইরেক্ট কোশ্চেন লিখে রেখেছি, এর মধ্যে থেকে যে 10টাই পড়তে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমি তোমাদের যেগুলো গুরুত্ব বিশেষ করে বলছি সেটা একটু ভালো করে পড়বে। প্রথম যেটা, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতি সিংহের চরিত্র, কোনির পারিবারিক জীবনের পরিচয়। এই প্রশ্নটার সঙ্গে এই প্রশ্নটা একই রকম, ক্ষিতে কিভাবে কোনির জীবনের প্রেরণা হয়েছিল,
বা প্রেরণা জুগিয়েছিল সেই প্রশ্নটা পড়বে। 4 নম্বর মাদ্রাজে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতার সৌভাগ্য দুর্ভাগ্য, এটা খুব একটা আমার মনে হচ্ছে না ইম্পর্টেন্ট, এটা বাদ রাখতে পারো, ঠিক আছে। এরপর কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর চরিত্র, এটা পড়বে। কোন উপন্যাসের কোনি চরিত্র অবশ্যই পড়বে। কোন উপন্যাসের নামকরণ, এটা খুব একটা বেশি প্রয়োজন নেই। কোনীয় ক্ষিতীশ একে অপরের পরিপূরক, এটাও ঠিক ওই যে কোনির জীবনে খিদ্দার অবদানের মতন করে লিখতে হবে, অতটা প্রয়োজন না। কোনির মাদ্রাজ যাত্রা বর্ণনা, এটা অতটা ইম্পর্টেন্ট না। কোনির জীবনে খিদ্দার অবদান, এ কটা, যে কটা রাইট চিহ্ন দিলাম সেগুলো কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে তোমরা একটু পড়বে এবং আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে এর মধ্যে থেকে কোনো ডাইরেক্ট কোশ্চেন তোমাদের টেস্ট পরীক্ষা এসেছে কিনা, এটা একটু জানাবে। এবং এই প্রশ্নটা যদি তোমার রেডি থাকে, তৈরি করা হয়ে থাকে, যেগুলো রাইট চিহ্ন দিলাম সেগুলো কিন্তু একবার কমেন্ট করে জানাবে। বোঝা গেল? তা আজকে এই আলোচনাটা আমরা এখানে শেষ করছি, কারণ যেভাবে তোমাদের আমি আজকে বললাম হাতে খুব একটা বেশি সময় আর কিন্তু নেই। আজকে নিয়ে প্রায় ধরো 2 থেকে 3টে দিন মতো আর বাকি রয়েছে। সামনের সোমবার থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা, জীবনের সব থেকে বড়, স্কুল জীবনের সব থেকে বড় এবং প্রথম পরীক্ষা বলা যেতে পারে। সেই পরীক্ষাটা যাতে তোমরা সকলেই দুর্দান্ত ভাবে দাও এবং নির্ভয়ে দাও, সেটাই কিন্তু আমাদের প্রয়াস। এবং আমি একটাই কথা বলবো, ভয়ের কিচ্ছু নেই। পরীক্ষা এমন কিছু ভয়ানক জিনিস নয়, তোমরা সবাই পারবে। এবং এত দিন ধরে তোমরা যে মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলে, এত দিন ধরে যে সিলেবাসটা পড়ছিলে, সেটার কিন্তু এবার একটা ফল দেওয়ার সময় এসে গেছে। এবং পরীক্ষার খাতাতেই কিন্তু তোমার সবকিছু নির্ধারণ করবে যে তুমি কেমন ভাবে নাম্বারটা পাবে, ঠিক আছে। কারণ পরীক্ষা অনেকেই কিন্তু রেজাল্ট পাওয়ার সময় কিন্তু দেখা যাবে যে অনেকে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করলো না, সেটাও কিন্তু নিরাশ হওয়ার মতো কোনো ব্যাপার না। কিন্তু এখনো সেই সময়টা রয়েছে হাতে যে আমি আমাকে কিন্তু প্রস্তুত করে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং কিন্তু অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবো। এই প্রতিজ্ঞাটা নিজের কাছে নিজে নাও, যাতে তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে। এবং প্রথম দিনই যেহেতু বাংলা পরীক্ষা, সবার মধ্যে কিন্তু একটা প্যানিক কাজ করছে, একটা ভয় কাজ করছে। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, বাংলা পরীক্ষা সবার খুব ভালো হবে। এতদিন যাবত তোমাদের যে আমি ক্লাসটা নিয়েছি এবং তার থেকে আমি এতটা বুঝতে পেরেছি তোমরা কিন্তু বাংলায় খুব ভালোভাবে তৈরি আছো। খালি একটু নিজের উপর বিশ্বাসের অভাব আছে, সেই বিশ্বাসটা একটু তোমরা জোগাড় করো, সেটা বিশ্বাসটা নিজের মধ্যে নাও, তাহলেই কিন্তু তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে দেখা হচ্ছে আবার কোন একটা পরের ভিডিওয়ে, ততক্ষণ ভালো থেকো। সোমস ক্লাসরুমকে ফলো করতে থাকো, ভিডিওটা একটা লাইক করে দিও ভালো লেগে থাকলে, এবং কমেন্ট বক্সে তোমার নিজের মতামত, আজকের এই ক্লাসের আলোচনাটা কেমন লাগলো, তোমার কতটা উপকার হলো ক্লাসটাকে নিয়ে, তুমি যেটা আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা তুমি কতটা বুঝতে পারলে, যে কিভাবে আমরা প্রস্তুতি কটা দিন নিতে পারবো, কোন কোন জায়গাগুলো আমাদের যে ভুলগুলো আছে ঠিক করতে হবে, যে জায়গাগুলো আমার ফ্লজ আছে সেগুলোকে ঠিক করতে হবে, সেই জায়গাগুলো যদি তুমি আইডেন্টিফাই করে নিতে পারো এবং সেটাকে যদি তুমি রেকটিফাই করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই আমি উপকৃত হব। কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, পরীক্ষা সবার দুর্দান্ত হোক।